তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস এর যেই ধরনের মানে কোয়েশ্চেন্স আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ও, একটা ফাইন্ড আ সুটেবল ওয়ার্ড ফর আ ব্ল্যাঙ্ক, এরকম যে প্রশ্নগুলো আসে আর কি, মানে শর্ট কোয়েশ্চেন যেগুলো আমরা প্রিলিমসে এক্সপেক্ট করি, সেখানে কনজাংশন আর রিলেটিভ প্রোনাউন বেসড কোয়েশ্চেন্স। ওয়াই কনজাংশন এন্ড রিলেটিভ প্রোনাউন? ইউ মাইট থিঙ্ক দুটো একদম ভিন্ন ধর্মী দুটো টপিক গ্রামারের, কিন্তু একটা কানেকশন আছে। সেটা হচ্ছে, যখন আমরা সেন্টেন্স, লম্বা চওড়া সেন্টেন্স গুলোকে পাই, সেগুলো তৈরি হয় কি করে? সেগুলো তো হয় আলাদা আলাদা স্টেটমেন্ট বা আলাদা আলাদা ছোট ছোট স্টেটমেন্ট জোড়া দিয়ে। তো এই যে সেন্টেন্স সেন্টেন্স আমরা জোড়া দিচ্ছি, সেইগুলো অনেক সময় হয়, বেশিরভাগ সময়ই হয় যে লিঙ্কার গুলো দিয়ে। সাউন্ড তার পাচ্ছি না, আমি মধ্যে শুনতে পাচ্ছি সব না। থেকে বিশিষ্ট হচ্ছে কনজাংশন। মানে কনজাংশন ইজ দ্য, মানে কি বলবো, পায়োনিয়ার যদি বলি, মানে ওটাকে এক কথায় বলতে গেলে ইট ইজ আ সেন্টেন্স কানেক্টর। ওকে, কিন্তু শুধুমাত্র কনজাংশনই নয়, কখনো কখনো দেখা যায় যে প্রোনাউনের মধ্যে থেকে রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, এবং কিছু রিলেটিভ অ্যাডভার্বসও হয় যেগুলো কিনা সেন্টেন্সেস বা স্টেটমেন্টকে জোড়া দেয়। কিন্তু এদের মধ্যে তফাৎটা কি? কনজাংশনের কাজ হচ্ছে সে পিওরলি কানেক্ট করবে, ঠিক আছে? কনজাংশন ওয়ার্ডস, সেন্টেন্সেস ইত্যাদি ইত্যাদি নানান কিছুকে শুধু জুড়ে দেয়, কিন্তু এছাড়া সে আর অন্য কোনো কাজ করে না। কিন্তু যখন কোনো রিলেটিভ প্রোনাউন দিয়ে আমার সেন্টেন্স জোড়া হচ্ছে, তখন আমরা দেখতে পাবো যে একজন পার্টিকুলার মানুষকে নিয়ে দুটো আলাদা স্টেটমেন্টে কথা হচ্ছিল, যখন আমি ওই দুটোর মধ্যে একটা কানেকশন বিল্ড করে দুটো সেন্টেন্সকে মার্জ করে দিচ্ছি, তখন সেখানে একটা রিলেটিভ প্রোনাউনের ইউজ হচ্ছে, ঠিক আছে? এবং যখন সেটা হবে, তখন কি হয়, তখন কিন্তু শুধু যে সেন্টেন্সটা জয়েন হলো তা না, সেটার মধ্যে কিন্তু প্রোনাউন তার নিজের স্বভাব ধর্ম অনুযায়ী কিছু অন্য দায়িত্ব পালন করে, ঠিক আছে? তো কনজাংশন দিয়ে যদি সেন্টেন্স জয়েন হয়, তাহলে সেটা শুধু জয়েন হবে। আর রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি সেন্টেন্সকে বা স্টেটমেন্টসকে জোড়া দিতে হয়, তাহলে সেখানে শুধু জয়নিং এর কাজটা হবে না, সেখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন তার নিজের রোলটাও প্লে করবে অ্যাজ আ প্রোনাউন। মানে সে একটা নাউনকে রিপ্রেজেন্ট করবে ইত্যাদি। সেটা আমরা সেন্টেন্সেস যখন দেখব সেখানে দেখব। আমার প্রোনাউনের যে প্রিভিয়াস ক্লাস হয়েছিল, সেখানে আপনারা প্রোনাউনের আলাদা আলাদা যে ক্যাটাগরি আছে, সেখানে একটু ফলো করবেন পুরোনো যে ভিডিও আছে সেখানে গিয়ে, এবং ওখানে ওটা দেখলে আপনাদের হেল্প হবে। তাও আজকে আমরা যেটা দেখবো, আমি একটু আইডিয়া দিয়েই দেবো, এবং লেট আস সি যে পরীক্ষাতে কি ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসছে। ওকে, সো আমরা আগে কনজাংশনের কোয়েশ্চেন গুলোই দেখি। কনজাংশনের কোয়েশ্চেন তে যাওয়ার আগে আমি কনজাংশনের একটা ব্রিফ আইডিয়া দিয়ে নিই, বিকজ ইট হ্যাজ বিন আ ভেরি লং টাইম দ্যাট উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট কনজাংশনস। সো কনজাংশন কি হয়, খুব শর্টে বলতে গেলে, is a word which joins two or more than two words, phrases, clauses or sentences. তার মানে এমন একটা ওয়ার্ড যেটা দুটো কিংবা দুটোর বেশি ওয়ার্ডকে অথবা ফ্রেজকে, ক্লজকে, সেন্টেন্সকে জোড়া দিচ্ছে, তাই তো, জয়েন করছে। এবারে এই যে ফ্রেজ ক্লজের প্রসঙ্গটা আসলো, সেটাতে বলি যে ফ্রেজ ক্লজ কি হয়। ফ্রেজ মানে হচ্ছে একটা সেন্টেন্সের পার্ট, একটা সেন্টেন্স আছে, একটা কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স আছে, তার একটা অংশ, ঠিক আছে? আমি যদি কয়েকটা ওয়ার্ডের একটা গ্রুপকে তুলে নিই, এবং সেই গ্রুপটাকে আমি তখনই ফ্রেজ বলবো যদি তার মধ্যে আমি দেখি যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে দুটোর কোনোটাই নেই, অথবা কোনো একটা আছে, তার মানে হয় একটা নাউন আছে কিন্তু অপারেট করার মতন তার কোনো ভার্ব নেই, অথবা একটা ভার্ব আছে কিন্তু সেটাকে আহ মানে তার সাথে যে নাউনটা থাকবে, সাবজেক্ট যেটা হবে, কর্তা যে হবে, সেটা নেই। তার মানে যদি একটা পার্ট অফ দ্য সেন্টেন্স যেটার মধ্যে একটা সাবজেক্ট বা ভার্বের অভাব আছে, সেটাকে আমি ফ্রেজ বলতে পারি। কিন্তু ক্লজ তখনই বলবো আ পার্ট অফ দ্য সেন্টেন্সকে, একটা সেন্টেন্সের একটা পার্ট যেটার মধ্যে একটা সেট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব আছে। সাবজেক্ট কি? কর্তা, এবং কর্তা যেই কাজটাকে চালনা করে, অপারেট করে, মানে ভার্বটা, সেইটার পেয়ারটা থাকবে। যদি সেন্টেন্সের একটা পার্ট আমি তুলি, তার মধ্যে যদি সাবজেক্ট ভার্ব পাই, তাহলে বুঝবো ওটা একটা ক্লজ। আর যদি দেখি সেটার মধ্যে একটা নাউন আছে কিন্তু সে যে চালনা করবে কোনো ভার্বকে, সেই ভার্বটা নেই,
অথবা কোনো ভার্ব আছে কিন্তু তাকে অপারেট করার মতন কোনো সাবজেক্ট বা কর্তা নেই, তাহলে সেই পার্ট অফ দ্য সেন্টেন্স কে বলবো ফ্রেজ। তো কনজাংশন যখন জোড়া দেয় তখন আমরা দেখবো ক্লজ ফ্রেজ, ফ্রেজ ফ্রেজ, ক্লজ ক্লজ এরকম ভাবে জোড়া দিতে পারে। ঠিক আছে, তো সেইখান থেকে এবার আমরা জানবো যে এর মধ্যে কনজাংশনের মধ্যে আবার প্রকারভেদ আছে, কাইন্ডস অফ কনজাংশন আছে। মূলত দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস, আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন সেগুলোকে বলবো যেখানে কি বলা আছে, জয়েন্টস টু ইকুয়াল র্যাঙ্কিং অর ইকুয়াল ফাংশনিং ওয়ার্ডস। যখন আমি দেখবো কনজাংশন জোড়া দিচ্ছে কোনো সেন্টেন্সকে, তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে দুটো নাউন আছে, নাউনের মাঝখানে একটা কনজাংশন আছে অ্যান্ড। সাপোজ আমি বললাম রিনা অ্যান্ড মিনা আর কাজিনস। ঠিক আছে, রিনা অ্যান্ড মিনা আর কাজিনস, এই যে রিনা অ্যান্ড মিনা বলছি, তাহলে নাউন একটা হচ্ছে রিনা আর একটা হচ্ছে মিনা, মাঝখানে আছে অ্যান্ড, তাই তো? তো দুটো ইকুয়াল র্যাঙ্কিং ওয়ার্ডকে জোড়া দিল। আবার বলতে পারি আই লাভ টু রিড অ্যান্ড রাইট, আমি লিখতে এবং পড়তে ভালোবাসি। সো আই লাভ টু রিড অ্যান্ড রাইট, এই যে দুটো ভার্ব আছে সেই দুটোকে জোড়া দিচ্ছে একটা কমন কনজাংশন অ্যান্ড। আবার যদি বলি শি ইজ ওয়াইজ অ্যান্ড হার্ড ওয়ার্কিং, ওকে, কাউকে ডেসক্রাইব করছি দুটো আলাদা আলাদা অ্যাডজেক্টিভ দিয়ে, একই পার্সনকে ডেসক্রাইব করছে দুটো আলাদা অ্যাডজেক্টিভ। তো সেই দুটো অ্যাডজেক্টিভ যেহেতু একই পার্সনকে ডেসক্রাইব করছে, চাইলে আমি একসাথে রাখতে পারি। তাহলে কি বললাম, শি ইজ ওয়াইজ অ্যান্ড হার্ড ওয়ার্কিং, তাই তো? তো এই যে ওয়াইজ কে এবং হার্ড ওয়ার্কিং কে আমি জোড়া দিলাম উইথ কনজাংশন অ্যান্ড। হ্যাঁ, শিলিগুড়ি থেকে কিছু জিজ্ঞেস করছেন কি? क्या दिखाई देगा? শিলিগুড়ি, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ওকে, আচ্ছা, সেরকমই নাউন নাউনকে যেমন জোড়া দিতে পারে নাউন প্রোনাউনকে বা প্রোনাউন প্রোনাউন কনজাংশনকে, বাট হলে ইকুয়াল র্যাঙ্কিং হতে হবে। দুটো অ্যাডজেক্টিভকে জোড়া দিতে পারে, দুটো ভার্বকে জোড়া দিতে পারে, দুটো অ্যাডভার্বকেও জোড়া দিতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি বলি শি ডিড দ্য ওয়ার্ক এফিশিয়েন্টলি অ্যান্ড নিটলি অ্যান্ড এফিশিয়েন্টলি, ওকে, আমি যদি বলি যে she did the work অথবা he did the work neatly and efficiently, ওকে, তাহলে did the work কাজটা কেমন করে করলো? তো যখন কোনো ভার্ব কে ডেসক্রাইব করবে কিছু একটা, সেটা অ্যাডভার্ব হবে। তো নিটলিটা একটা অ্যাডভার্ব আর এফিশিয়েন্টলিটা একটা অ্যাডভার্ব, দুটো ইকুয়াল র্যাঙ্কিং, দুটোকে জোড়া দিল অ্যান্ড। ঠিক আছে, কিন্তু সবসময় যে অ্যান্ড দিয়েই হবে তা না, অনেক রকম আছে। তো কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে আমরা যেমন অ্যান্ড কে পাবো, সেরকম আরো এক্সাম্পলস আছে, সেটা আমি পরে একটা চার্টে দেখাচ্ছি। বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে এইগুলোর কাজ কি, এটা ইকুয়াল র্যাঙ্কিং ওয়ার্ডস কে জোড়া দেয়। পরেরটা যেটা আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই ক্ষেত্রে আবার সেই ফ্রেজ ক্লজের প্রসঙ্গটাতে একটু আসতে হবে, বিকজ কি হচ্ছে, ইউজ টু জয়েন আ সাবঅর্ডিনেট ক্লজ টু আ প্রিন্সিপাল ক্লজ। ওই যে ক্লজ আর ফ্রেজ বলেছিলাম, ওকে, আমার একটা কনজাংশনের ক্লাস হয়েছিল আগে, আপনারা অবশ্যই সেটা পারলে একবার দেখবেন। আমি আজকে যেহেতু কোয়েশ্চেন আনসার এতদিন পরে আবার করাচ্ছি, তার জন্য জাস্ট খুব ব্রিফলি টপিক গুলোকে একটু ছুঁয়ে যাচ্ছি, বাট আই উড ডেফিনেটলি আস্ক ইউ টু সি মাই প্রিভিয়াস ভিডিও অন দ্য চ্যাপ্টার অন কনজাংশন, ওখানে আমি ইলাবোরেটলি বুঝিয়েছি। সো ইউ আর নট গোয়িং টু ফেস এনি ডিফিকাল্টি। আজকে জাস্ট একটু আমরা তাড়াতাড়ি করে রিভিশন করে নিয়ে ক্লাসটা করব, ঠিক আছে? তো এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো বলছি, সেগুলো কি করবে, ওই যে একটু আগে বললাম ফ্রেজ কি হয়, ক্লজ কি হয়। তো ফ্রেজ অনেক ধরনের হয়, যেমন নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, আবার নাউন ক্লজ হতে পারে, অ্যাডভার্ব ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। ঠিক আছে, এবারে দেখবেন আপনারা যখন একটা সেন্টেন্সের মধ্যে যদি দেখেন যে দুটো আলাদা আলাদা ক্লজ আছে, তার মানে মাঝখানে ধরুন এমন একটা কনজাংশন আছে যেটার দুটো পাশে এমন সেট অফ ওয়ার্ডস আছে যেটার মধ্যে সেপারেটলি আপনারা সাবজেক্ট ভার্বের দুটো সেপারেট সেট দেখতে পাচ্ছেন। মাঝখানে একটা কনজাংশন, দুপাশে দুটো ক্লজ, একদিকে একটা সাবজেক্ট ভার্বের সেট আছে একটা ক্লজে,
আরেকদিকে একটা সাবজেক্ট ভার্বের সেট আছে আরেকটা ক্লজে। কিন্তু এই যে দুটো ক্লজ আছে তার মধ্যে থেকে একটাকে আপনারা চিহ্নিত করতে পারবেন যেটাকে নিয়ে সেন্টেন্সটা মূলত কথা বলছে, ঠিক আছে, এবং যেটাকে চাইলে আমি আলাদা করে সেন্টেন্স থেকে বের করে নিয়ে ইন্ডিপেন্ডেন্টলিও ইউজ করতে পারি। আবার যেটা আরেকটা যেটা থাকবে সেটা যেটা এই যে মূল যে ক্লজটা সেটার উপরে ডিপেন্ডেন্ট হবে বা ওটার উপরে বেস করে থাকবে, ঠিক আছে। তো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট দু ধরনের ক্লজ হয় একটা সেন্টেন্স। যখন একটা সেন্টেন্সের মধ্যে ধরে নিলাম দুটো ক্লজ আছে, তার মধ্যে এসেনশিয়ালি একটা মেন ক্লজ হবে, মেন ক্লজ যেটাকে নিয়ে মূলত সেন্টেন্সটা কথা বলছে সেটা হবে মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সেটার উপরে আরেকটা যেটা ক্লজ ডিপেন্ড করে থাকবে সেটাকে আমরা বলতে পারবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বেশি ডিটেলে এখন এটা নিয়ে আমি আলোচনা করছি না, বিকজ এই যে আপনাদেরকে কনসেপ্টটা আমি বোঝাচ্ছি সেটা শুধুমাত্র এই কারণে যাতে আপনারা সঠিক কনজাংশনটাকে আইডেন্টিফাই করতে পারেন। সেন্টেন্স কিন্তু পড়ে আপনাদেরকে কেউ বলবে না যে আপনারা কনজাংশন ক্লজ কোনটা কোনটা মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ। ডোন্ট নাও অ্যাট দিস স্টেজ বিফোর দি এক্সামিনেশন ডোন্ট গেট ইনটু অল দোজ ডিটেলস। বাট যখন আমরা কনজাংশনের ইউজ করব তখন তো কিছুটা হলে কনসেপ্ট লাগে, তার জন্য জাস্ট ফর টু জাস্ট নো একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য আমি বলছি। এবং কনজাংশনই যে ওখানে একটা বসবে সেটাও আমরা যে চিহ্নিত করব সেটার জন্য একটু এই কনসেপ্টটা দরকার ছিল, তার জন্য বললাম। বাট ডোন্ট গেট ইনটু এনি ডিটেলস। হ্যাঁ, পরীক্ষার আগে আপনারা কনজাংশন গুলোর ওপরেই বেশি জোর দিন, ইউজেস অফ কনজাংশন ইত্যাদি। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা দেখব খুব তাড়াতাড়ি আমরা কিছু এক্সাম্পল এক্সপ্লোর করে নেব কনজাংশন গুলোর এবং তারপরে আমাদের কোয়েশ্চেন গুলোতে যাব। আচ্ছা, এখানে আবার যেটা আমি বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ, এখানে আমি একটা খুব ছোট্ট করে জাস্ট ওভারঅল একটা বলে দিচ্ছি আর কি, যে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ যেটা হবে সেন্টেন্সের সেটার মধ্যে কি থাকবে, হ্যাজ আ কমপ্লিট সেন্স অ্যান্ড ডাজ নট ডিপেন্ড ফর ইটস মিনিং অন আদার ক্লজেস সাব ক্লজেস, দেয়ারফর ইট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে মেইন ক্লজও বলা যেতে পারে, মেইন ক্লজও বলা যেতে পারে। আর যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, ডিপেন্ডস অন দ্য প্রিন্সিপাল ক্লজ ফর ইটস মিনিং অ্যান্ড ডাজ নট হ্যাভ আ কমপ্লিট সেন্স, দেয়ারফর ইট ইজ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ। ওটার মধ্যে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে কিন্তু ওটার একটা কমপ্লিট মিনিং দাঁড়াবে না, ঠিক আছে। ওকে, এবারে আমরা খুব কুইকলি দেখে নেব আমাদের যে এক্সাম্পলস অফ ক্লজ আছে, ঠিক আছে, এক্সাম্পল অফ কনজাংশন যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো খুব কুইকলি। তো প্রথমে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দেখে নিচ্ছি, জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড কি কত ধরনের কনজাংশন আছে, ঠিক আছে। সো কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা আছে তার মধ্যে থেকে এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি চারটে ভাগে ভাগ করা আছে, ঠিক আছে। কিউমুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, ইলেটিভ। আগেন বলছি, নাম টার্ম এগুলো মনে যদি নাও থাকে ইউজ গুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রথম যে ক্যাটাগরিটা আছে কিউমুলেটিভের, সেখানে দেখুন কি কি আছে। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এর আগে যা আমি নোটস দেখালাম না ওটা আপনি আমার কনজাংশনের ক্লাসেও পেয়ে যাবেন এবং আপনাদেরকে যতটুকু বললাম জাস্ট ওইটুকুর জন্য, ঠিক আছে। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পলস, অ্যান্ড, বোথ, অ্যান্ড। কখনো কখনো আপনারা দেখবেন কনজাংশন যে সবসময় একটা ওয়ার্ড দিয়েই থাকে তা না, অনেক সময় পেয়ার অফ ওয়ার্ডস এও থাকে, যেমন নট অনলি বাট অলসো, ঠিক আছে। যেমন এখানে আছে বোথ অ্যান্ড, তারপরে আইদার অর, নাইদার নর, এরকম জোড়ায় জোড়াতেও থাকে, ঠিক আছে। সো এই যেটা আছে এটা হচ্ছে কিউমুলেটিভ এর মধ্যে সব থেকে কমন যেটা আমরা ইউজ করি অ্যান্ড। সেরকম পেতে পারি বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নো লেস দ্যান, নট অনলি বাট অলসো। এইগুলো যখন আসবে তখন বুঝবেন যে এগুলোর কাজ হচ্ছে ইকুয়াল র্যাঙ্কিং জিনিসকে, মানে এটাও ওটাও, তার মানে এটাও আছে ওটাও আছে, ঠিক আছে। বা শুধু এটাই নেই অন্যটাও আছে, ওকে। অথবা বলতে পারি যে এই যে যেমন একটা যেমন আছে সেরকম আরেকটাও আছে, ওকে। তার মানে বেসিক্যালি একসাথে দুটো আলাদা কিছুর কথা বলা হচ্ছে। সিম্পলি বলতে গেলে অ্যান্ড দিয়ে বলে দিতে পারি
অথবা এগুলোর মধ্যে থেকেও ডিপেন্ড করছে সেন্টেন্সটা কিরকম স্ট্রাকচারিং হচ্ছে, সেই অর্থে দেখতে গেলে আমরা এগুলোকে নিতে পারি। যেখানে আমরা দুটো সেপারেট জিনিস নিয়ে আলোচনা করছি, দুটো সেপারেট পার্ট অফ স্পিচ, ওয়ার্ড, হোয়াটএভার, সেগুলোকে যখন জুড়বো তখন আমরা সিম্পলি এগুলোর মধ্যে থেকে কোনো একটাকে নিয়ে নেব, যে এটাও আছে ওটাও আছে, ইয়ে ভি হ্যাঁ ও ভি হ্যাঁ, এরকম ভাবে এর মধ্যে থেকে একটা চুজ করব। তারপরের ক্যাটাগরিটা হচ্ছে অল্টারনেটিভ। ঠিক আছে, অল্টারনেটিভের ক্ষেত্রে কনজাংশনটা কি করে, যেই কনজাংশনটা দেব সেটা দুটোর মধ্যে থেকে একটা চয়েসকে বেছে নেয়। ঠিক আছে, যেমন সব থেকে কমনটা হচ্ছে অর। ওকে, দুটো আলাদা জিনিসের কথা বলা আছে, হয় এটা নয় ওটা। ঠিক আছে, হয় এইটা নেব অথবা ওইটা নেব। ঠিক আছে, তাই আমি বলবো দিস অর দ্যাট। ঠিক আছে, আইদার দিস অর দ্যাট বলতে পারি, নাইদার দিস নর বলতে পারি। ওকে, আইদার অর যখন বলবো তখন হয় এটা নয় ওইটা, আবার যখন নাইদার নর বলবো তখন এইটাও নয় ওইটাও নয়, মানে কোনো একটাও নয়। ঠিক আছে, বলা থাকবে দুটো সেপারেট জিনিসের কথা, দুটো আলাদা হয়তো সাবজেক্ট হতে পারে বা দুটো আলাদা প্রসঙ্গ হতে পারে, তাদের মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করছি, বা কোনো একটাকেও যদি না চুজ করি তাহলে এটা বলতে পারি নাইদার দিস নর দ্যাট। ওকে, আদারওয়াইজও এটা এরকম একটা অল্টারনেট ক্রিয়েট করে, যে এইটা আদারওয়াইজ ওইটা। ঠিক আছে, যে আমি বলবো যে আচ্ছা আমি অমুক জায়গায় যাব, আমি পায়ে হেঁটে যাব, আর যদি আমার মনে হয় যে আমি পায়ে হেঁটে যাবো না, তাহলে আদারওয়াইজ আই উইল টেক আ বাস। ওকে, তার মানে আমি একটা অল্টারনেট কিছু অপশন চুজ করছি, সেটার জন্যই এখান থেকে একটা নিচ্ছি। এলসও সেরকম একটা। ঠিক আছে, যেখানে আমরা একটা অল্টারনেট নিচ্ছি, এলসটাও সেরকম ভাবে আমরা কাজে লাগাই। এটা একটা ক্যাটাগরি হয়ে গেল। যখন এরপরে আমরা পাচ্ছি অ্যাডভার্সেটিভ কনজাংশনস। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রেও কি হয়, যখন আমরা একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করি, যখন আমরা দেখি কোনো একটা জিনিস রয়েছে তার সাথে আবার একটা বিপরীত ধর্মী জিনিসেরও এক্সিস্টেন্স বা মানে একসাথে থাকার ব্যাপার রয়েছে। সাপোজ আমি মানে বললাম যে দ্য বয় ইজ নটি বাট ইন্টেলিজেন্ট। ঠিক আছে, অথবা আমি যদি বলি দ্য আই ওয়াজ টায়ার্ড নেভারদ্যালেস আই কেপ্ট ওয়াকিং। ঠিক আছে, আই ওয়াজ টায়ার্ড মানে আমি টায়ার্ড ছিলাম, নেভারদ্যালেস মানে হচ্ছে তৎসত্ত্বেও বা তবু, আমরা বাংলাতে বলি না তবুও আমি হেঁটে গেলাম, বাট স্টিল, এই যে স্টিল বলছি, ইয়েট বলছি, নেভারদিলেস বলছি, যে দুটো আলাদা সিচুয়েশনের কথা বলা আছে, যেই দুটো বিপরীত ধর্মী, কিন্তু তাহলেও দুটো একসাথে রয়েছে। ঠিক আছে, তো যখন এরকম কন্ট্রাস্টিং সিচুয়েশনকে আমরা জোড়া লাগাই, দুটো আলাদা হয়তো ক্লজ রয়েছে বা দুটো আলাদা প্রসঙ্গ রয়েছে বা যাই আছে, তখন আমরা যখন এই কন্ট্রাস্টিং জিনিসগুলোকে জোড়া দেব, তখন আমরা এগুলোর মধ্যে থেকে কোনো একটাকে ব্যবহার করব। এই এতগুলো আছে, however, but, still, yet, nevertheless, whereas, while, only, lest। ঠিক আছে, এগুলো নিয়ে মোটামুটি আমরা কোয়েশ্চেনের মধ্যে থেকে এই সবগুলোর মধ্যে থেকে কিছু না কিছু পেতে থাকবো, তাই এখন আর আমি এক্সপ্লেন করলাম না। আর লাস্টে হচ্ছে ইলেটিভ। কি কি আছে, ফর, দেয়ারফর, সো, কনসিকুয়েন্টলি। এটা হচ্ছে যখন আমরা একটা কনক্লুশন ড্র করি। ঠিক আছে, যে একটা সিচুয়েশনের কথা বলা আছে এবং তার কনসিকুয়েন্স হিসেবে অথবা তার কনক্লুশন হিসেবে যখন আমি আরেকটা সেন্টেন্স পাচ্ছি, এরকম একটা দুটো সিচুয়েশন, যেটার মধ্যে একটা সিচুয়েশন আছে আর তার কনক্লুশন হিসেবে বা তার থেকে আমি কি বুঝতে পারছি সেরকম একটা কিছু যখন আমি রিলেট করার চেষ্টা করব, তখন সেই জন্যে, তাই, এইগুলো যেমন আমরা বাংলায় ইউজ করি, ওকে, সেরকম আমরা এই কনক্লুসিভ কোনো কিছু যখন পাই একটা সেন্টেন্সের সাথে আরেকটা ডিফারেন্ট সেন্টেন্স, যেটা একটা কনক্লুশন ড্র করছে আগের সেন্টেন্সটা থেকে, ওরকম ধরনের দুটো সেন্টেন্সকে যখন আমরা জোড়া লাগাবো, তখন আমরা এগুলোর মধ্যে থেকে একটা কিছু ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং। আর এবারে আমরা দেখবো সাবঅর্ডিনেটিং কনজাংশনের কিছু এক্সাম্পল। আপনারা দেখবেন যে যেগুলো আপনারা এর আগেও পেলেন, সেগুলো আপনারা এখানেও পাচ্ছেন। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কোন সেন্টেন্সে কিরকম ভাবে কাজে লাগানো হচ্ছে, সেরকম ভাবে
ওই ক্যাটাগরির কিছু হয়তো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এগুলোকে আবার কিছু সাব ক্যাটাগরিতে আবার ডিভাইড করা হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে কনজাংশন অফ টাইম। টাইম সংক্রান্ত কোনো কিছু নিয়ে যখন আলোচনা হবে এবং একটা থাকবে মেন ক্লজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, ওই ক্ষেত্রে যেগুলো টিপিক্যালি যেগুলো আমরা পাই কনজাংশন অফ টাইম হিসেবে, সেগুলো হচ্ছে বিফোর, আফটার, সিন্স, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, ওয়াইল, সো লং অ্যাজ, ওয়েন অ্যাজ, ওয়েনভার, এগুলোকে। ঠিক আছে, আলাদা আলাদা রকম ভাবে আমরা দেখতে পাই, কিন্তু সেটার মধ্যে সময় সংক্রান্ত যদি কোনো ব্যাপার থাকবে একটা মেন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে, তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি। নেক্সট ক্যাটাগরি হচ্ছে কনজাংশন অফ কজ অর রিজন, মানে কারণ হিসেবে একটা ক্লজ থাকলো, সেটার হয়তো কনক্লুশন হিসেবে আরেকটা থাকতে পারলো। তো একটা অথবা একটা ক্লজে একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করা আছে, তার কজ বা রিজন আরেকটা ক্লজে আছে, দুটোকে যখন জয়েন করা হবে তখন আমরা টিপিক্যালি কোনগুলোর ইউজ করব? বিকজ, সিন্স, অ্যাজ। ঠিক আছে, এগুলো ইউজ করতে পারি। আবার একটা কোনো সিচুয়েশন বলা আছে, তার আবার রেজাল্ট হিসেবে আরেকটা সিচুয়েশন বলা আছে, এরকম যখন দুটো স্টেটমেন্ট জয়েন করব, একটা থাকবে মেন ক্লজ আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, তখন আমাদের চয়েস অফ জয়েনার কি হবে, লিঙ্কার কি হবে? দ্যাট। ঠিক আছে, টিপিক্যালি আমরা দ্যাটটা একটা রেজাল্ট বলে ইউজ করতে পারি। সেরকম পারপাস, যে কোনো একটা সিচুয়েশন বলা আছে, সেটার পারপাস কি ছিল বা করার পেছনে যে পারপাসটা হয় সে পারপাসটা কি ছিল, সে পারপাস বোঝানোর জন্যও এটাও অনেকটা এরকমই, এই কনসিকুয়েন্স বা রেজাল্টের মতন। সেটা আমরা বলতে পারি দ্যাট, সো দ্যাট, লেস্ট, লেস্ট, ইন অর্ডার দ্যাট, এগুলো দিয়ে। ঠিক আছে, আবার তারপরে আছে নেক্সট যেগুলো বাকি তিনটে ক্যাটাগরি, একটা হচ্ছে কনজাংশন অফ কনসেশন অর কন্ট্রাস্ট। যখন একটা সেন্টেন্স ক্রিয়েট বলা আছে এবং তার সাথে আরেকটা ক্লজ আছে, একটা একটা সাপোজ একটা ক্লজের মধ্যে একটা কোনো সিচুয়েশনের কথা বলা আছে এবং তাকে কন্ট্রাস্ট করছে, ঠিক আছে, তাকে কন্ট্রাস্ট করছে অন্য আর একটা ক্লজের কিছু বলা আছে, তখন ওরকম যখন দুটো স্টেটমেন্টকে জোড়া লাগাবো তখন কিসের ব্যবহার করতে পারি? অলদো, দো, হাউএভার, এরকম কিছু ব্যবহার করতে পারি। আবার যখন কখনো কোনো একটা সেন্টেন্স, একটা সিচুয়েশন আছে একটা ক্লজের মধ্যে, যেটার সাথে তার কন্ডিশন একটা কিছু দেওয়া আছে, যে এটা তখনই হতে পারে যদি আরেকটা কিছু সম্ভব হয়। তো এরকম কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন একটা ক্লজে, এবং সেটা তখনই হতে পারে যখন অন্য আরেকটা কিছু হবে ইত্যাদি, তখন কন্ডিশন হিসেবে আরেকটা ক্লজ যেটা রয়েছে, সেই দুটো জোড়া লাগানোর জন্য আমরা ব্যবহার করতে পারি কোনগুলোকে? যেগুলো থাকে সবসময় ইফ, অ্যাজ ইফ, আনলেস, যে অমুকটা হলে তবেই তমুকটা হবে। তো এই অমুকটার কথা একটা ক্লাসে থাকবে এবং তবে যেই জিনিসটা হবে সেটার কথা আরেকটা ক্লাসে থাকবে, জোড়া লাগানো হলো, এগুলোর মধ্যে থেকে কোনো একটাকে আমরা ব্যবহার করব, ইফ, অ্যাজ ইফ, আনলেস ইত্যাদি। আবার যখন কম্প্যারিজন করা হয়, তুলনামূলক ভাবে কখনো কিছু আমরা যখন দেখি, অথবা কোনো কিছু সাপোজ একটা লিমিট এক্সটেন্ট, একটা সীমা হয়তো একটা সেট করে দিলাম আমরা, ঠিক আছে, যে কোন লিমিট পর্যন্ত কোনো কিছু একটা হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দুটো আলাদা ক্লজকে জোড়া লাগানোর জন্য আমরা ইউজ করতে পারি দেন, অ্যাজ, এগুলোকে। ঠিক আছে, আপনারা এখানে দেখে হয়তো ভাবছেন যে এরকম ভাবে কি করে মনে রাখবো, সিচুয়েশন গুলো কি করে মনে রাখবো। দেখুন, যত প্র্যাকটিস করবেন, সেন্টেন্স প্র্যাকটিস যত করবেন, তত এগুলোর সাথে আপনার পরিচিত বেশি হচ্ছেন। এবং জাস্ট চিনিয়ে দেওয়ার জন্য এই ক্যাটাগরি গুলোকে এরকম ভাবে ভাগ করা আছে। আপনারা টাইম টু টাইম এগুলোতে জাস্ট, আমি বলবো না কখনো মেমোরাইজ করতে, বাট ডেফিনেটলি মাঝে মাঝে একটু চোখ বোলাবেন, বা হয়তো কোথাও কোনো সেন্টেন্স সেখানে হয়তো whereas বা nevertheless বা নট অনলি বাট অলসো কিছু একটা পেলেন, আপনাদের কাছে রেফারেন্স হিসেবে এই চারটা থাকলো, এগুলো থাকলো, তো আপনারা জাস্ট মিলিয়ে নেবেন যে আচ্ছা nevertheless কথাটা এসছে বা whereas এসছে, ওটা কি হিসাবে ব্যবহার হয়েছে, তার মানে নিশ্চয়ই এরকম দুটো ক্লজ জোড়া দেওয়া হয়েছে, তার মধ্যে এটার একটা এসছে, এই কারণে এরকম এসছে, বা একটা কন্ট্রাস্টিং সিচুয়েশন ছিল, সেটাকে বোঝানোর জন্য এই কনজাংশনটা দিয়ে ওরকম ভাবে জোড়া দেওয়া হয়েছে আরেকটা স্টেটমেন্টের সাথে। ঠিক আছে, ওকে, নাও উই উইল গো ইনটু দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট। প্রথমে আমরা দেখবো সেই কোয়েশ্চেন গুলো যেগুলো এসেছে। সো আমরা 2009 থেকে নিয়ে
2019 পর্যন্ত এক্সপ্লোর করে যেটা পেয়েছি তার মধ্যে থেকে আমি যে কোয়েশ্চেন গুলো আছে লেট আস কুইকলি গেট ইনটু দ্যাট। সো এই যে প্রশ্নগুলো আছে, প্রথম 4টে প্রশ্নই আপনারা পাবেন, সেগুলো WBCS এ গত 10 বছরের মধ্যে এইগুলোই এসেছিল, এর বাইরে কিছু আসেনি। সো যেমন এইটা এসেছিল 2016-এ, পরেরটা এসেছিল 2017-এ, ঠিক আছে। 2009 থেকে 2015-এর মধ্যে কনজাংশন রিলেটেড কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু পরে এসছে। ওকে, সো প্রথমের যেটা আছে সেন্টেন্স আছে, এবং টিপিক্যালি এই ধরনেরই তো কোয়েশ্চেন আসে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, বলা হয় ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, এরকম ভাবে বলা থাকবে, অথবা হয়তো বলেই দিল যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কনজাংশন অর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রিপোজিশন, হয় ডাইরেক্টলি বলা থাকবে অথবা বলা থাকবে উইথ দ্য সুটেবল ওয়ার্ড, ঠিক আছে। অথবা হয়তো বলা থাকবে যে ফাইন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর অপশন ফর দিস স্পেস অর ব্ল্যাঙ্ক। ওকে, সো প্রথমটা কি আছে, হি টক টু হিজ হর্স ড্যাশ দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। গ্রিফ মানে হচ্ছে বেদনা, কষ্ট, দুঃখ, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা কি বলছে, সে তার ঘোড়ার সাথে কথা বললো, কারোর হয়তো একটা পোষা ঘোড়া আছে, বললো সে তার ঘোড়ার সাথে কথা বললো, ড্যাশ দিয়ে বলা আছে দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ, ঠিক আছে, যে হর্সটা তার বেদনাটা বুঝতে পারে, ঠিক আছে। এবার মাঝখানে কি হবে, এবার আমাদের অপশনে কি কি আছে দেখা যাক। অ্যাজ দো আছে, এবার যেহেতু এখানে দেখুন কোয়েশ্চেনে কি আছে, কারেক্ট ওয়ার্ড অফ এক্সপ্রেশন বলেছে, এখানে কিন্তু বলে দেয়নি কনজাংশন, ঠিক আছে। যদি বলা থাকতো উইথ দ্য কারেক্ট কনজাংশন তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন, কিন্তু সেটা বলেনি, কিন্তু এখানে হবে যেটা সেটা একটা কনজাংশনই হবে আনসারটা। কিন্তু আনসার অপশন যা আছে তার মধ্যে কিন্তু শুধু যে কনজাংশন আছে তা না, অন্য জিনিসও কিন্তু দিয়ে রেখেছে। তো অনেক সময় কনফিউজ করার জন্য আপনাদেরকে কি দেওয়া থাকবে, অন্য পার্ট অফ স্পিচও দেওয়া থাকে, যেমন প্রেপোজিশন ইত্যাদি কোয়েশ্চেন যেগুলো আমরা লাস্ট উইকে ডিসকাস করছিলাম, দেখলেই চেনা যায় সব প্রেপোজিশনই দেওয়া থাকে। কিন্তু এখানে যেহেতু কনজাংশন গুলো অনেক সময় একটু বড় বড় হয় দেখতে, বা একটু অন্যরকম, কখনো মনে হচ্ছে এটা অ্যাডভার্ব না তো, বা অন্য কিছু না তো, বা একটা ফ্রেজ দিয়ে দিল, ঠিক আছে। বাট ইউ উইল নট গেট কনফিউজ ইফ ইউ রিড দ্য সেন্টেন্স ওয়েল। প্রথমে আমি যেটা বলেছি, যেটা করতে হবে, সেন্টেন্সটাকে আগে উইথ ব্ল্যাঙ্ক পড়তে হবে, পড়ে মোটামুটি বুঝতে হবে যে সেন্টেন্সটা কি বলার চেষ্টা করছে, ঠিক আছে। তারপরে আমি আরেকবার পড়বো সেকেন্ড টাইম, এবং তখন আমি অপশন গুলোর দিকে তাকাবো। প্রথমবার যখন পড়বো তখন কিন্তু ওভারঅল মিনিংটা বোঝার জন্য পড়ছি, ঠিক আছে। তো মোটামুটি পড়ে এটাই বোঝা যাচ্ছে যে একটা অ্যানিমালের সাথে কেউ কখন কথা বলতে পারে, তাই না। অ্যানিমালের সাথে তখনই কথা বলতে পারে যখন তিনি জানেন যে সেই অ্যানিমালটা হয়তো তার দুঃখটা রিয়েলাইজ করতে পারছে, তাই না। আমরা যেরকম আমাদের দুঃখ কষ্ট হলে আমরা কোনো বন্ধুর কাছে জানাই, বা এমন কারোর কাছেই তো এক্সপ্রেস করি যে বুঝতে পারবে, তাই না। এমন কারোর কাছে তো বলবো না যে সেটার মর্যাদা দিতে পারবে না, তাই না। তো অ্যানিমাল কে হয়তো মনে হতে পারে যে সে বুঝতে পারছে, বা সেইটা মনে রেখেই যে সে আমার কষ্টটা রিয়েলাইজ করতে পারে, সে আমার সঙ্গী হিসেবে, তো তার জন্য আমি কথাটা বললাম। সো এইটা হচ্ছে ওভারঅল মিনিং, যেটা মোটামুটি বোঝা যাচ্ছে। সেটা এবার আপনারা বলুন এটা এই এবিসিডির মধ্যে থেকে কোনটা হবে। ইয়েস শিলিগুড়ি। मैम बी नंबर। বি নাম্বার, না বি নাম্বার তো হলো না। আসানসোল, বলুন কি হতে পারে। सी। না, সিও না, আনসার হবে এ। আনসার ইজ এ, অ্যাজ দো, অ্যাজ দো, ঠিক আছে। দেখুন কি বলা আছে, হি টক টু হিজ হর্স অ্যাজ দো দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। যখন আমি কুড বলছি তখন কিছু পারে বোঝাই, আমরা কুড ক্যান কুড পড়েছিলাম না যখন মোডাল ভার্বস পড়েছিলাম। তো কুড যখন বলবো তখন কি বোঝাবো, যে
পারতো বা পারে এরকম কিছু বোঝানোর জন্য আমরা কুড ইউজ করি, তাই না? তো সে কথা বললো তার হর্সের সাথে as though the horse could understand his grief. ঠিক আছে, মানে as though বলতে পারতাম, এখানে চাইলে আরেকটাও জিনিস হতে পারতো যেটাও একটা কনজাংশন, সেটা হচ্ছে as if, মানে হচ্ছে যেন। ঠিক আছে, বাংলায় বলতে গেলে যেন, যে যেন তার ঘোড়া তার কষ্টটা বুঝতে পারছিল। ঠিক আছে, তাহলে দিস ইজ গোয়িং টু বি ইয়োর কারেক্ট আনসার। ওকে, সেকেন্ডটা দেখা যাক কি বলেছে, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ড্যাশ হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9। এবার যেগুলো দেওয়া আছে সবগুলোই মোটামুটি ইভেন্টটা বাদ দিয়ে সবগুলোই কনজাংশন। কি হতে পারে বলুন? ইয়েস শিলিগুড়ি। although ম্যাম বি। একদম ঠিক, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার হচ্ছে অলদো, মানে যদিও। ঠিক আছে, বাংলায় বললে যদিও। দেখুন এখানে কিভাবে এটা ইউজ হচ্ছে, কনজাংশনটা ইউজ হচ্ছে। অলদো হি ওয়াজ লেট হি কেম হোম বাই 9। এখানে আমি অলদো লিখলাম তো, ওকে, এখানে আমি অলদো লিখলাম। এবার কনজাংশন আমি বলছি দুটো স্টেটমেন্টকে জোড়া দেওয়ার জন্য ইউজ করা হয়, কিন্তু আপনারা দেখবেন যে সবসময় যে টিপিক্যালি দুটো আলাদা স্টেটমেন্টের মাঝখানেই কনজাংশনটা বসতে হবে এমন কিন্তু কোনো রুল নেই। কখনো কখনো কোনো কোনো কনজাংশন আগে বসে যায়, যেমন এই ক্ষেত্রে এটা হয়েছে। এবং তারপরে দুটো সেপারেট স্টেটমেন্ট হিসেবে আমরা কিন্তু পাচ্ছি, এটাকে ক্লিয়ারলি দুটো আলাদা ক্লজে ভাগ করতে পারি। এক ক্লজ কি, হি ওয়াজ লেট হচ্ছে একটা ক্লজ, ঠিক আছে, আর আরেকটা ক্লজ হচ্ছে হি কেম হোম বাই 9। এবং কি করে বুঝতে পারলাম এই দুটো আলাদা ক্লজ? মাঝখানে দেখুন একটা কমা দেওয়া আছে, ঠিক আছে। কমার কিন্তু খুব খুব ইম্পর্টেন্স। আপনারা যদি কখনো কোনো সেন্টেন্স পড়তে গিয়ে কোথাও কমা বা সেমিকোলন পান, আপনারা কিন্তু ওইখানে হল্ট দেবেন এবং বুঝবেন যে ওটা কিন্তু আমাকে হেল্প করার জন্য ওখানে প্রোভাইড করা হয়েছে। প্লিজ মেক ইউজ অফ কমাস। ঠিক আছে, কমা তখনই দেওয়া থাকে যখন একটা শুরু শেষ হচ্ছে একটা পার্ট, আরেকটা পার্ট শুরু হচ্ছে, এবং একটা দুটো আলাদা আলাদা ক্লজের মধ্যে অনেক সময় আমরা এরকম ভাবে যখন তাদের মাঝখানে কোনো কনজাংশন ইত্যাদি দিয়ে আমরা ভাগটা দেখাতে পারিনি, হয়তো কনজাংশনটা আগে বসে গেছে, যেমন এই ক্ষেত্রে হয়েছে, তখন দুটো ক্লজের মধ্যে আমাকে কমা দিয়ে বোঝাতে তো হবে যে দুটো সেপারেট ক্লজ, তাই না? যেমন দুটো আলাদা প্রসঙ্গ, একটা হচ্ছে হি ওয়াজ লেট, আরেকটা হচ্ছে হি কেম হোম বাই 9। দেখেছেন দুটোর মধ্যেই কিন্তু আমার আলাদা আলাদা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে। যেমন হিটা হচ্ছে একটা সাবজেক্ট, তার সাথে ভার্ব হচ্ছে ওয়াজ লেট, ঠিক আছে, ওয়াজটা হচ্ছে তার ভার্ব, লেটটা অ্যাডজেক্টিভ ধরে নিলাম। আবার হি কেম, এটা হচ্ছে আরেকটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, ঠিক আছে। সো একটা হচ্ছে হি ওয়াজ লেট, আরেকটা হচ্ছে হি কেম হোম বাই 9। এই দুটো ক্লজকে জোড়া লাগিয়েছে অলদো। তার মানে ওই যে কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য বললাম না, যে যদিও সে লেট হয়েছিল তাও সে 9টার মধ্যে বাড়ি চলে এলো। ঠিক আছে, এইগুলোর জন্যই মানে আমি জাস্ট এই কারণে যাতে আপনারা দেখে বুঝতে পারেন এবং কেন এটা হচ্ছে সেটা জাস্টিফাই করতে হবে তো, তাই না? তো সঠিকভাবে কনজাংশনটা যাতে অ্যাপ্লাইড হয়েছে বোঝার জন্য আপনাকে দুটো এইরকম ভাবে সেন্টেন্সটাকে সঠিকভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। নেক্সট চলে যাচ্ছি নাম্বার 3-তে। ওকে, এইটা এবং তার পরেরটা এই দুটো এসেছিল 2019-এ। তার মানে দেখুন এর আগেই যে পরীক্ষাটা হয়েছে এবং যেটার মেন্স এখন হবে সেইখানেও কিন্তু কনজাংশনের কোয়েশ্চেন এসছে। সো এখানে কি বলা আছে, হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড, হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড। এটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে দুটো আলাদা ক্লজে ভাগ আছে, ঠিক আছে, এবং কেন এখানে কনজাংশন হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এটা একটা ক্লজ, হি অ্যাডভান্সড, এটা হচ্ছে একটা ক্লজ, হিটা হচ্ছে একটা সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে অ্যাডভান্সড, ঠিক আছে।
আরেকটা সেট হচ্ছে বা আরেকটা ক্লজ হচ্ছে হি কুড। হি হচ্ছে আবার একটা সাবজেক্ট আর কুড হচ্ছে তার করেসপন্ডিং যে ভার্ব। তার মানে দুটো আলাদা আলাদা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তার মানে দুটো আলাদা ক্লজ আছে, মাঝখানে ডেফিনেটলি একটা কনজাংশনই বসবে। ঠিক আছে, তাহলে কি হবে এখানে, আমরা একটা একটা করে দেখি। ঠিক আছে, আমি যদি বলি হি অ্যাডভান্সড আনটিল হি কুড, আনটিল মানে হচ্ছে সেই পর্যন্ত। ঠিক আছে, বা আনটিল, যেমন আমি যদি বলতে পারি ওয়েট আনটিল আই কাম, যতক্ষণ না পর্যন্ত। ঠিক আছে, আমরা এরকম বলি তো, ওয়েট আনটিল আই কাম, কিন্তু এখানে সেই অর্থে তো আনটিলের কোনো ব্যবহারটা হচ্ছে না, তাই না? টাইম সংক্রান্ত ব্যাপারে কথা বলবে আনটিল, কিন্তু এখানে টাইম প্রসঙ্গে কিছু হচ্ছে না। এখানে বলছে অ্যাডভান্সড, অ্যাডভান্স মানে কি, এগোনো, তাই তো? অ্যাডভান্সড মানে এগোনো, তাহলে সে এগিয়েছিল। আর তারপরে হচ্ছে হি কুড, সে পেরেছিল কিছু করতে, সে পেরেছিল। যখনই ক্যান কুড ইত্যাদি আপনারা পাবেন বুঝবেন কিছু পারা না পারা ইত্যাদি কোনো কথা হচ্ছে। যেমন আমি যদি বলি আই ক্যান রাইড আ বাইক, আমি বাইক চালাতে পারি, তার মানে আমি কোনো একটা কাজ করতে পারি। ঠিক আছে, আই ক্যান। আবার আমি যদি বলি আই কুড সুইম অ্যাট দি এজ অফ 5, মানে আমি যেটা করতে পারতাম প্রিভিয়াসলি, তাই না? অথবা আমি বললাম আই ডিড অ্যাজ মাচ আই কুড, আমি ততটা করলাম যতটা আমি করতে পারতাম, তাই না? তো এই যে কুড মানে হচ্ছে কিছু করতে পারা বা পারতাম এগুলো। ওকে, তাহলে একটা কি বলছে সে এগোলো, আরেকটা কি বলছে সে এগোতে সে পারলো। তো মাঝখানে কি হবে, আনটিল তো হবে না, তাহলে কি হবে আপনারা বলুন, কোনটা হতে? ऑप्शन डी। অপশন ডি না, অ্যাজ হি কুড। অ্যাজ হচ্ছে যখন আমরা ওরকম কোনো কনক্লুশন ড্র করি, ঠিক আছে, তো অ্যাজটা ঠিক হচ্ছে না। হ্যাঁ শিলিগুড়ি, मैम वेल वेल। না ওয়াইল হলো না, হবে এইটা অ্যাজ ফার অ্যাজ। অ্যাজ ফার অ্যাজ এটাও কিন্তু একটা কনজাংশন, ঠিক আছে? অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ এগুলোও হচ্ছে কনজাংশন, এগুলো ফ্রেজ কনজাংশন। ঠিক আছে, সো অ্যাজ ফার অ্যাজ মানে হচ্ছে যতদূর পর্যন্ত সম্ভব ততটা পর্যন্ত সে এগোলো। কেননা এইটা কি বলছে, সে এগোলো, আর সে এটা বলছে সে পারলো। তার মানে দুটো মিলিয়ে কি হচ্ছে, মাঝখানে যদি এটা বসাই তার মানে হচ্ছে সে এগোলো, যতদূর সে পারলো ততদূর পর্যন্ত সে এগোলো। ঠিক আছে, তাই এটার আনসার কি হলো অ্যাজ ফার অ্যাজ। সেরকমই বললাম অ্যাজ লং অ্যাজও কিন্তু একটা কনজাংশন। ওকে, আচ্ছা, তারপরেরটা কি আছে, এই যে দেখুন নো সুনার দিয়ে আছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে নো সুনার বলে যে একটা কনজাংশন হয় না, আমি চার্টেও দেখিয়েছি, নো সুনার ডট 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 ওখানে কি ছিল, দ্যান, THAN দ্যান। ওকে, নো সুনার দ্যান ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনজাংশন। বিভিন্ন পরীক্ষায় এসছে, পিএসসি তে এসছে, ব্যাংকিং এর পরীক্ষায় আসে, WBCS এ এসছে, বিভিন্ন পরীক্ষাতে আপনারা দেখবেন দিস ইজ আ ভেরি মানে কি বলবো একটা ফেভারিট জিনিস যেটা এক্সাম সেটাররা দেন। এবং এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু এক্স্যাক্টলি কনজাংশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে দেওয়া হয়নি, এখানে নো সুনারটা দেওয়া আছে, তারপরে একটা ভার্ব কিছু বসবে। এখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কনজাংশন না, যেটা বসবে সেটা একটা ভার্ব বসবে, কিন্তু তাও আমি এইটা আপনাদেরকে দেখানোর জন্য এনেছি, তার একটা কারণ আছে। ঠিক আছে, বিকজ একটা রুল আছে যেটা আপনারা যদি মনে রাখেন তাহলে আপনারা ধরে নিতে পারেন এইটার থেকে কোনো না কোনো সময় কোথাও না কোথাও পরীক্ষাতে আপনারা পাবেন, সেইটুকু আমি বলতে পারি। বিকজ ফর অল অফ দিস ইয়ার্স কোনো কোনো পরীক্ষাতে মানে এসছেই এসছে এইটা। ঠিক আছে, আচ্ছা আপনারা আগে চেষ্টা করুন তারপরে আমি বলছি। मैम नो सुनर हैड। নো সুনার হ্যাড, ভেরি গুড, খুব ভালো, অ্যাবসলিউটলি কারেক্ট। নো সুনার হ্যাড, এইটা সবসময় মনে রাখবেন। নো সুনারের সাথে তিনটে জিনিস আপনাদের বলে দিচ্ছি টিপস, যেটা মনে রাখবেন। 1 নম্বর, নো সুনার, আচ্ছা সেন্টেন্সটা কি ছিল একবার পরে এক, নো সুনার হ্যাড দ্য সান অ্যারাইজ দ্য সান রাইজেন দ্যাট দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। ঠিক আছে, বাংলায় বলতে গেলে যেমনই সূর্যের দেখা পাওয়া গেল অমনি ফগ উধাও হয়ে গেল, চলে গেল ইত্যাদি। ঠিক আছে, এরকম টিপিক্যাল কিছু সেন্টেন্সেস হয়, যেমন নো সুনার
had we stepped out of the house that it started raining. মানে যেই মুহূর্তে কোনো কিছু একটা হলো ওই মুহূর্তেই অন্য একটা কিছু হলো, ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো, যেই মুহূর্তে কিছু একটা হচ্ছে ওই মুহূর্তেই অন্য একটা কিছু হচ্ছে, এরকম ধরনের সেন্টেন্সকে বা দুটো আলাদা ক্লজকে জোড়া লাগানোর জন্য আমরা ব্যবহার করি নো সুনার দ্যান। মানে একটা অ্যাকশন পারফর্ম হওয়ার সঙ্গে সঙ্গেই যদি আরেকটা কোনো সেপারেট অ্যাকশন পারফর্ম হয়, দুটো আলাদা ক্লজে আছে, দুটো আলাদা অ্যাকশন, দুটো আলাদা সাবজেক্ট চালনা করছে, এরকম নো সুনার দিয়ে টিপিক্যালি আমরা বানাতে পারি, ঠিক আছে? এরকম আরো কয়েকটা আছে যেমন হার্ডলি, ওয়েন ইত্যাদি, বাট নো সুনারটা হচ্ছে দ্য মোস্ট কমন ওয়ান দ্যাট কামস ইন দ্য এক্সামস। এটার সাথে দুটো জিনিস আপনারা মনে রাখবেন। এক নম্বর হচ্ছে, যদি কোনো মানে এই নো সুনার যখনই থাকবে, ঠিক আছে, সেটা আমার পাস্ট টেন্সে থাকবে, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে এটা পাস্ট পারফেক্ট টেন্সের সাথে আমার থাকে, ঠিক আছে? আমার যে টেন্সের ক্লাস আমি করিয়েছিলাম সেটাও আপনারা চাইলে দেখতে পারেন। ওখানে যখন আমি পাস্ট পারফেক্ট টেন্স পড়াচ্ছিলাম তখনও কিন্তু আমি নো সুনার হ্যাড এর প্রসঙ্গে কথা বলেছিলাম, ঠিক আছে? তো পাস্ট পারফেক্ট টেন্সের সাথে যদি থাকে তাহলে হ্যাড একটা থাকবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, সেটার এলিমেন্ট কি হবে? সাবজেক্ট থাকবে, তার সাথে থাকবে একটা হ্যাড, বিকজ প্রেজেন্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ যাই থেকে থাকুক না কেন ওটা পাস্ট টেন্সে হয়ে গেছে হ্যাড, তাই তো? এবং হ্যাড এর সাথে থাকবে কি? ভার্বের থার্ড ফর্ম V3, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তাই তো? ইজন্ট ইট? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা হচ্ছে যখন আমার পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কথা বলি তখন। তো যদি নো সুনার আর পারফেক্ট টেন্সের কম্বিনেশন হয় পাস্ট পারফেক্ট টেন্সের, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে হ্যাডটা থাকবে না, অ্যাজ আ রুল এই হ্যাডটাকে অলওয়েজ অ্যান্ড অলওয়েজ নো সুনারের ইমিডিয়েটলি পরে বসাতে হবে, ঠিক আছে? কখনো এটা ভুল করবেন না। যদি কোনো পরীক্ষাতে এরর কারেকশন ইত্যাদি থাকে, ঠিক আছে, তাহলে মনে রাখবেন নো সুনারের পরে যদি হ্যাড না থেকে এই যে দ্য সান বলে তারপরে হ্যাড থাকতো তাহলেও কিন্তু ভুল হয়ে যেত। অলওয়েজ অ্যান্ড অলওয়েজ নো সুনারের পরে যদি পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে কথা হচ্ছে তাহলে পারফেক্ট টেন্সের যে এলিমেন্টটা হ্যাডটা, এটা অলওয়েজ নো সুনারের পরে বসবে, ঠিক আছে? আর যদি নো সুনার আর যদি হ্যাড না থেকে অন্য কিছু থেকে থাকে, ঠিক আছে, সাপোজ পারফেক্ট টেন্সে কথা হচ্ছে না বাট এমনি পাস্টে কথা হচ্ছে, তাহলেও এমন ভার্ব আপনারা চুজ করবেন যেটার পাস্টটা বসবে। হ্যাড এর জায়গায় যেটা থাকতে পারে সেটা হচ্ছে ডিড, ঠিক আছে? বাট এই সেন্টেন্সটাই এমন, সেটা বলছে যে একটা কাজ হলো তারপরে আরেকটা কাজ হলো। আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্সে আলোচনা করি তখন অনেক সময় কি হয় যে আমরা দুটো ধরুন আলাদা আলাদা অ্যাকশনের কথা বলছি পাস্ট টেন্সে, একটা আগে হয়েছিল একটা পরে হয়েছিল, তখন অ্যাজ এ রুল আগে পারফেক্ট টেন্সের প্রসঙ্গটা আসবে তারপরে সিম্পল পাস দিয়ে আসবে, ঠিক আছে? যেমন এখানেও তাই হয়েছে, যেমন হ্যাডটা হচ্ছে পারফেক্টের এলিমেন্ট, ঠিক আছে, আর হ্যাড এর সাথে ভার্ব V3টা হচ্ছে এইটা রাইজেন, ঠিক আছে? আর আরেকটা যেটা সিম্পল পাস্টের এলিমেন্ট যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এইটা ডিসঅ্যাপিয়ার্ড, এটা হচ্ছে V2, ঠিক আছে? তো খেয়াল রাখবেন নো সুনারের পরে অলওয়েজ হ্যাড বসবে যদি পারফেক্ট টেন্সে থাকে, না যদি থাকে তাহলে ডিড থাকলে ডিডটাই বসাবেন, ঠিক আছে? হ্যাড থাকলে অবশ্যই কিন্তু বসবে একদম এর পরে। এটা হচ্ছে এরর কারেকশন, যদি কোনো পরীক্ষাতে আপনারা পান সেটার জন্য একটা টিপস দিয়ে দিলাম, ঠিক আছে? আরেকটা যেটা এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে নো সুনারের পরে অলওয়েজ অ্যান্ড অলওয়েজ বসবে দ্যান। এই জায়গাতে দ্যাট চলবে না, দেন চলবে না, অন্য কিচ্ছু চলবে না, ঠিক আছে? যদি ধরুন এই পুরো জিনিসটা দেওয়া থাকতো, এইখানে ব্ল্যাঙ্ক থাকতো নো সুনার হ্যাড দ্য সান রিজন ড্যাশ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, তাহলে কি করতেন? তাহলে কিন্তু অবশ্যই দিতেন দেন, কেননা কম্বিনেশনটা হচ্ছে নো সুনার ডট 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 দেন, ওখানে দ্যাট ওয়েন কিচ্ছু চলবে না, ঠিক আছে? তাহলে এই কটা টিপস মনে রাখবেন। নো সুনার দ্যানটা কনজাংশন হিসেবে খুব ইম্পর্টেন্ট, তার সাথে পাস্টের একটা কানেকশন আছে। যদি পাস্ট পারফেক্ট টেন্সে কথা হয় তাহলে অবশ্যই বসবে হ্যাড, যদি না থাকে তাহলে বিড বসতে পারে, ঠিক আছে? আর তার সাথে
পরে যেই পার্টটা আসছে সেখানে অলওয়েজ অ্যান্ড অলওয়েজ বসবে দেন, এই জায়গাতে দ্যাট ওয়েন, অন্য কিচ্ছু চলবে না, দেন নাথিং এলস উইল ডু, চললে একমাত্র দ্যানটাই চলবে। ঠিক আছে, তাহলে এটা একটা ভুল করবেন না, এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো পরীক্ষাতে চলেই আসে।